একজন আমেরিকান নৌসেনা জাপানিজদের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় একটি অচেনা নির্জন আইল্যান্ডে আটকে যায়, যেখানে কোনো মানুষজন থাকে না, শুধুমাত্র একজন মহিলা ছাড়া। একইভাবে খাবার মতো কোনো কিছুই থাকে না, কিন্তু তবুও তাদেরকে বেঁচে থাকতে হয় এবং শেষে গিয়ে তারা দুজন এই আইল্যান্ড থেকে বের হতে পারবে কিনা সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি হেভেন নোজ মিস্টার অ্যালিসন। মুভির গল্পটা শুরু হয় খোলা সমুদ্রের মাঝে একটি বোট দেখে, এবং এই বোটের মধ্যে এক ব্যক্তি রয়েছে যার নাম অ্যালিসন। আর অ্যালিসন কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং সে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ সেনাবাহিনীর সদস্য, এবং তাকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যার ফলে সে শুধুমাত্র জলভাগেই নয়, বরং স্থলভাগেও একই রকমভাবে সার্ভাইভ করতে পারে। কিন্তু বর্তমানে সে একটি ছোট্ট বোটের মধ্যে ভেসে যাচ্ছে, আর এর কারণ জাপানি সোলজাররা তার সাবমেরিনটা নষ্ট করে দিয়েছে, এবং এটা তার 7তম দিন, এবং এই 7 দিন ধরে সে শুধুমাত্র বৃষ্টির জল পান করে বেঁচে রয়েছে। এখন এভাবেই চলতে চলতে সে একটা সময় একটি ছোট্ট আইল্যান্ডে পৌঁছায়, এবং যখন সে সেখানে প্রবেশ করে সে অবাক হয়ে যায়, কারণ এখানে একটা দুটো ঘর বাড়ি থাকলেও কোনো মানুষ এখানে বসবাস করে না। কিন্তু তার ভাগ্য ভালো থাকে, সে সেখানে একটি গির্জা দেখতে পায়, এবং সে লক্ষ্য করে সেই গির্জায় একজন সাদা পোশাক পরা মহিলা ঝাড়ু দেবার কাজ করছে। এখন এটা দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়, কারণ প্রথমত এরকম নির্জন জায়গায় একটি গির্জা রয়েছে এবং সেখানে শুধুমাত্র একটি মহিলা রয়েছে, তাই তাকে এটা অবাক করে দেয়। এখন এই মহিলা প্রথম দিকে বেশ ভয় পেয়ে যায়, কারণ সে মনে করে এটা তার কোনো শত্রু, কিন্তু পরে যখন সে জানতে পারে সে একজন সোলজার, তখন সে তাকে তার গির্জায় আশ্রয় দেয়। এই মহিলা জানায় তার নাম অ্যাঞ্জেলা, এবং সে জাপানিজ আর্মির ধাওয়া খেয়ে এই দ্বীপে আটকে পড়েছে, কারণ এই সময়টায় চারিদিকে যুদ্ধ চলছে, এবং বিশেষ করে এই জাপানি আর্মিরা গির্জার প্রত্যেকটা মহিলাদেরকে টার্গেট করছিল, এবং তারা তাদেরকে ধরে নিয়ে ফিজি নামের একটি আইল্যান্ডে পাঠিয়ে দিচ্ছিল। অ্যাঞ্জেলা জানায় সে এখানে যখন প্রথম প্রবেশ করে এই জায়গায় ফিজি আইল্যান্ডের কিছু আদিবাসী বসবাস করছিল, কিন্তু জাপানিজদের অত্যাচারে তারা এখান থেকে চলে যায়। সে আরো বলে, আমি এখানে শুধুমাত্র একা ছিলাম না, বরং আমার সাথে ফিলিপ নামের একজন পাদ্রী ছিল, কিন্তু সে এই আইল্যান্ডে ঘুরতে বেরিয়ে জাপানিজদের ফাঁদে আটকে পড়ে এবং তার মৃত্যু হয়ে যায়। আর এটা বলে অ্যাঞ্জেলা অ্যালিসনকে সেই জায়গাটা দেখায় যেখানে সে ফাদার ফিলিপকে কবর দিয়েছে। অ্যালিসন লক্ষ্য করে অ্যাঞ্জেলার কথা একদম সত্যি, এই জায়গাটায় একটি কবর দেয়া হয়েছে। অ্যালিসন তাকে প্রশ্ন করে, তাহলে তুমি সেই বাকি আদিবাসীদের সাথেই ফিজি আইল্যান্ডে চলে যেতে পারতে, এখানে কেন থেকে গেলে? তখন অ্যাঞ্জেলা বলে, আমি এখানে থাকতে চাইনি, কিন্তু আমি একা একা যেতে পারতাম না, তাই আমি এখানে অপেক্ষা করতে শুরু করে দিই, শুধুমাত্র আমেরিকান সোলজারদের আশায়, কারণ আমি ভেবেছিলাম তারা অন্তত সাহায্যের জন্য এখানে আসবে। কিন্তু পরে আমি জানতে পারি এখানে আসার জন্য যে সমুদ্র পথ রয়েছে সেই জায়গাগুলো জাপানিজরা দখল করে নিয়েছে, তাই আমার শেষ আশাটুকু নষ্ট হয়ে যায়। কিন্তু ঈশ্বরের কৃপায় আমি এখনো এখানে জীবিত অবস্থায় বেঁচে রয়েছি। এখন এই কথা শুনে অ্যালিসনের মনে মায়া তৈরি হয়ে যায়, তাই সে তাকে কথা দেয়, আমি যতক্ষণ আছি তোমার কোনো চিন্তা নেই, কারণ আমি তোমায় এখান থেকে সুরক্ষিতভাবে বের করব। আর এর জন্য সে প্ল্যান বানায়, সে একটি বোট তৈরি করবে যার সাহায্যে এরা দুজন এখান থেকে যাত্রা শুরু করবে। কিন্তু বর্তমানে তাদেরকে খাবার খেতে হবে, আর অ্যাঞ্জেলার কাছে খুব বেশি খাবার থাকে না, তাই অ্যালিসন এবং অ্যাঞ্জেলা খাবার খোঁজার জন্য এই আইল্যান্ডের একটি জঙ্গলে চলে যায়, যেখানে গিয়ে অ্যালিসন নারকেল গাছ থেকে বেশ কয়েকটা নারকেল পাড়ে, এবং এর বাইরেও বেশ কিছু ফল তারা জোগাড় করে। কিন্তু অ্যালিসনের টার্গেট থাকে সে মাছ ধরবে, আর এই কারণে সে পাশে থাকা একটি বাঁশ ঝাড়ে চলে যায় এবং সেখান থেকে একটি সরু বাঁশ কেটে নেয় মাছ ধরার জন্য। কিন্তু এর মধ্যে সে একটি শূকরের আওয়াজ শুনতে পায়। সে লক্ষ্য করে আওয়াজটা পাশের একটি গুহার মধ্যে দিয়ে আসছে, তাই সে খুব সতর্কভাবে এই গুহাতে প্রবেশ করে। কিন্তু সমস্যা হলো সেই গুহাতে আরও একটি রাস্তা থাকে, তাই শূকরটা সেই রাস্তা দিয়ে বেরিয়ে যায়। এদিকে অ্যাঞ্জেলা সমুদ্রের মাঝে একটি কচ্ছপকে দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে অ্যালিসনকে জানায়। অ্যালিসন বুঝতে পারে এটাই সুযোগ এই কচ্ছপটাকে ধরার, তাই সে এবং অ্যাঞ্জেলা সঙ্গে সঙ্গে সেই সমুদ্রের কাছে ছুটে যায়। অ্যালিসন তার সেই বাঁশের টুকরোটা এবং হাতে একটি দড়ি নিয়ে এরা দুজন তার সেই বোটে করে সমুদ্রে নেমে পড়ে, এবং তাদের টার্গেট এই কচ্ছপটাকে তারা ধরবে। এখন প্রথম দিকে অ্যালিসন সেই কচ্ছপটাকে তার দড়ি দিয়ে ভালোভাবেই বেঁধে ফেলে, কিন্তু পরের মুহূর্তেই কচ্ছপটি উল্টো অ্যালিসনকে জলে ফেলে দেয়। আর এই দৃশ্য দেখে সাঁতার না জানা অ্যাঞ্জেলা খুব বেশি ভয় পেয়ে যায়, কিন্তু অ্যাঞ্জেলা এটা জানে না অ্যালিসন এই সব জিনিসে খুব বেশি এক্সপার্ট,
তাই কয়েক মিনিটের মধ্যেই সে পুনরায় কচ্ছপটাকে নিয়ে তার বোটে ফিরে আসে। এখন এরা দুজন তাদের জোগাড় করা খাবারগুলো এক জায়গায় বসে রান্না করে এবং তারপর মনের তৃপ্তি মিটিয়ে তারা সেগুলো খেতে শুরু করে দেয়। এখানে অ্যালিসন তাকে জানায় সে কয়েকশো মাইল যাত্রা শুধুমাত্র তার ছোট্ট বোটে কমপ্লিট করেছে। এমনকি সে ছোটবেলা থেকেই অনাথ ছিল এবং 14 বছর বয়স থেকেই সে এই নৌসেনাবাহিনী হওয়ার জন্য খাটাখাটনি শুরু করে দিয়েছিল। এখন এই কথা শুনে অ্যাঞ্জেলা তার কিছু মনের কথা তার সাথে শেয়ার করে। সে বলে, আমিও একটা সময় অনাথ ছিলাম, কিন্তু এখন অনাথ নই, কারণ ঈশ্বর আমার সাথে রয়েছে। এখন এভাবেই তারা কথা বলতে থাকে এবং একটা সময় তারা দুজন আকাশে একটি প্লেন দেখতে পায়, যেটা কিনা জাপানিজ প্লেন হয়। আর এই দৃশ্য দেখে দুজনেই বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তাদের কাছে কোনো অস্ত্র নেই। তাই অ্যালিসন সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলাকে সেই গুহাতে নিয়ে যায়, যেটা সে শিকার করার সময় দেখেছিল। এখন এভাবেই তারা আজকের রাতটা এই গুহাতেই কাটিয়ে দেয়। কিন্তু সকাল হলেই অ্যালিসনের ঘুম ভাঙে এক ভয়ানক বিস্ফোরণের আওয়াজে। আর এই বিস্ফোরণ আর কেউ নয়, স্বয়ং জাপানিজ সোলজাররা তাদের যুদ্ধ বিমানের সাহায্যে করেছে। এখন এই বিস্ফোরণ থামলে অ্যালিসন আস্তে আস্তে তার গুহা থেকে বের হয় এবং সে লক্ষ্য করে তাদের বেঁচে থাকার মতো যেই জিনিসগুলো ছিল সেই সব জিনিস ধ্বংস হয়ে গেছে। এমনকি সে যেই বোট করে এখান থেকে যাবার প্ল্যান বানিয়েছিল সেটাও ধ্বংস হয়ে গেছে, যার ফলস্বরূপ তাদের সমস্যা আরো জটিল হয়ে যায়, কারণ এখন তাদের কাছে খাবারও নেই এবং থাকার মতো জায়গাও নেই। আর এইসব কারণে অ্যালিসনকে খুব বেশি চিন্তায় ফেলে দেয়। পরের দিন সকালে তাদের সমস্যা আরো বেড়ে যায় যখন জাপানিজ সোলজাররা এই আইল্যান্ডে তাদের হেডকোয়ার্টার বানানোর জন্য প্রবেশ করে। এখন এরা দুজন এই দৃশ্য দেখে পুনরায় তাদের গুহাতে ফিরে আসে এবং অ্যালিসন অ্যাঞ্জেলাকে চুপচাপ বসে থাকতে বলে, এমনকি নিঃশ্বাসের শব্দটাও তাকে বন্ধ রাখতে বলে। কিন্তু বেশ কিছু সময় কেটে যায় এবং এই জাপানিজ সোলজাররা এখান থেকে যায় না, যার ফলে অ্যাঞ্জেলা ডিসাইড করে নেয় সে স্যারেন্ডার করে দেবে যাতে অ্যালিসন বেঁচে যায়। কিন্তু অ্যালিসন তাকে এমনটা করতে মানা করে। সে তাকে বোঝায়, তুমি স্যারেন্ডার করলেই তারা তোমাকে মেরে ফেলবে এবং একইভাবে তারা এখান থেকে যাবে না, তাই তুমি চুপচাপ এখানে বসে থাকো। এখন এভাবেই একটার সময় বিকেল হয়ে যায় এবং চারিপাশটা বেশ অন্ধকার হয়ে আসে। তাই অ্যালিসন এই সুযোগে আস্তে আস্তে তার গুহা থেকে বের হয় এবং সোজা সমুদ্র সৈকতে চলে যায় কিছু মাছ শিকার করার জন্য, কারণ তাদের কাছে কোনো খাবার নেই এবং সে তার ট্যালেন্ট ব্যবহার করে খুব সহজেই একটি বড় মাছ শিকার করে ফেলে। কিন্তু সে গুহাতে পুনরায় ফিরে আসবে তার আগে হঠাৎ করে একটি বোট তার সামনে চলে আসে এবং ফ্ল্যাশ লাইট দিয়ে চারিপাশটা পর্যবেক্ষণ করতে শুরু করে দেয়। অ্যালিসন বুঝতে পারে এরা হলো জাপানিজ আর্মি, তাই সে সঙ্গে সঙ্গে সে তার সার্ভাইভাল স্কিল ব্যবহার করে সেখানে লুকিয়ে পড়ে। আর এই লুকিয়ে পড়াটা এতটাই ন্যাচারাল হয় যার ফলে জাপানিজ সোলজার তার সামনে থেকেও তাকে দেখতে পায় না। একইভাবে অ্যালিসনও নিজেকে ততক্ষণ জলে ডুবিয়ে রাখে যতক্ষণ না এই সোলজার চলে যাচ্ছে এবং একটা সময় যখন এই সোলজার চলে যায় অ্যালিসন পুনরায় গুহাতে ফিরে আসে এবং তারপর তার ধরা মাছটা এরা দুজন একসাথে মিলে খেতে শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো এই কাঁচা মাছ অ্যালিসন খেতে পারলেও অ্যাঞ্জেলা খেতে পারে না, কারণ এটা তার অভ্যাস নেই। একইভাবে এই মাছ রান্না করার জন্য তাদের কাছে কোনো জ্বালানিও নেই, তাই অ্যাঞ্জেলা না খেয়ে বসে থাকে। এখন এই সব দেখে অ্যালিসনের বেশ খারাপ লাগে, তাই সে রাতের অন্ধকারে পুনরায় তার গুহা থেকে বেরিয়ে সোজা জাপানিজ সোলজারদের ক্যাম্পের দিকে চলে যায়। আর তার লক্ষ্য একটাই, সে যে করেই হোক অ্যাঞ্জেলার জন্য কিছু খাবার জোগাড় করে নিয়ে আসবে। এখন যেহেতু এই কাজটা খুবই রিস্কের, তাই সে সবার প্রথমে তার মুখে কালো নোংরা মেখে নেয় যাতে সে ধরা না পড়ে যায় এবং তারপর আস্তে আস্তে সেই রুমে প্রবেশ করে যেখানে এই জাপানিজ সোলজাররা তাদের দৈনিক প্রয়োজনীয় খাবারগুলো একসাথে রেখেছে। কিন্তু তখনই সেই রুমে দুজন জাপানিজ সোলজার প্রবেশ করে। অ্যালিসন সঙ্গে সঙ্গে নিজেকে ঘরের একটি কোণায় লুকিয়ে ফেলে এবং ওপরে থাকা একটি বাংকারে চুপচাপ শুয়ে থাকে। সে লক্ষ্য করে এই সোলজাররা এখানে ড্রিঙ্ক করার জন্য সবকিছু তৈরি করছে, তাই সে বুঝতে পারে কিছুক্ষণ অপেক্ষা করলেই এরা খুব বেশি নেশা করে ফেলবে এবং তখন সে তার কাজ কমপ্লিট করতে পারবে। কিন্তু এই অপেক্ষা এত বেশি হয়ে যায় যার ফলে অন্যদিকে গুহায় বসে থাকা অ্যাঞ্জেলা খুব বেশি চিন্তায় পড়ে যায়, কারণ রাত গভীর হয়ে গেছে এবং সে সন্ধ্যাবেলায় বেরিয়েছিল কিন্তু এখনো ফেরেনি। এদিকে অ্যালিসন তখনও চুপচাপ ভাবে শুয়ে থাকে, এমনকি তার গায়ে ইঁদুর চলে আসে এবং তারা ইচ্ছে মতো কামড়াতে শুরু করে দেয়। কিন্তু অ্যালিসন একটুও নড়ে না, কারণ তার কাছে এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এভাবে আরো কয়েক ঘন্টা কেটে যায় এবং একটা সময় সে লক্ষ্য করে এই দুজন সোলজার খুব বেশি নেশা করে ফেলেছে এবং এই সুযোগে সে আস্তে আস্তে এই ঘর থেকে বেরিয়ে যায়। সে বাইরে এসে দেখে সকাল হয়ে গেছে এবং বেশ কিছু সোলজার এখানে দাঁড়িয়ে রয়েছে, তাই সে আবারও বাধ্য হয়ে
সেখানে লুকিয়ে পড়ে এবং যখন সেই সোলজারগুলো নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায় ঠিক সেই সুযোগে অ্যালিসন এখান থেকে সোজা দৌড়াতে শুরু করে দেয় এবং সেই গুহাতে চলে যায় যেখানে অ্যাঞ্জেলা রয়েছে। এখন অ্যাঞ্জেলা যখন অ্যালিসনকে দেখতে পায় তার চোখে জল চলে আসে, কারণ সে বিশ্বাস করে নিয়েছিল হয়তো সে আর বেঁচে নেই, কিন্তু হঠাৎ করে তাকে দেখতে পেয়ে তার চোখ দিয়ে আনন্দের জল বেরিয়ে আসে। অ্যাঞ্জেলা তাকে কড়া শব্দে জানায় সে যেন এরপর থেকে কখনোই না বলে কোথাও না যায়। অ্যালিসন বুঝতে পারে তার এই না বলে যাওয়াটা অ্যাঞ্জেলাকে কতটা আতঙ্কিত করেছে, তাই সে তার মনটাকে ভালো করার জন্য তাকে একটি গোলাপ গিফট করে এবং এই প্ল্যানে কাজ হয়। সে লক্ষ্য করে অ্যাঞ্জেলার মুখে হাসি ফুটে উঠেছে, তাই সে এই সুযোগে তার মনের কথাটাও অ্যাঞ্জেলাকে বলে দেয়। সে তাকে জিজ্ঞাসা করে, এটা কি কখনো সম্ভব তুমি এই নানের প্রফেশন ছেড়ে দিয়ে একজন সাধারণ মহিলা হয়ে যাবে, যেমনটা সব জায়গায় দেখা যায়? আসলে এই কথার উদ্দেশ্য একটাই, আর সেটা হলো অ্যালিসন তাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু অ্যাঞ্জেলা তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এখন ধর্মীয় লাইনে রয়েছে এবং এই লাইনে সে শুধুমাত্র ঈশ্বরকেই ভালোবাসে এবং এর বাইরে সে কাউকেই ভালোবাসে না। এখন এই কথা শুনে অ্যালিসন কিছুটা হতাশ হয়ে যায়, আর ঠিক তখনই সে বাইরে বেশ কিছু বোমের আওয়াজ শুনতে পায়। তারা দুজন সঙ্গে সঙ্গে এই গুহা থেকে বের হয় এবং লক্ষ্য করে এখানে যে জাপানি সোলজাররা ছিল তারা এখন এখান থেকে চলে গেছে। এখন এইসব দেখে এরা দুজন খুব বেশি খুশি হয়ে যায় এবং আনন্দের সাথে চারিপাশটা ঘুরে বেড়ায়। কিন্তু সমস্যা হলো তাদের কাছে কোনো বোট নেই যার সাহায্যে তারা এখান থেকে যেতে পারবে, তাই তাদেরকে এখানেই থাকতে হবে। যদিও এখন আর আগের মতো খাবার নিয়ে খুব বেশি সমস্যা হয় না, কারণ জাপানিরা এখানে অলরেডি প্রচুর খাবার এবং থাকার জায়গার মতো বাড়ি রেখে গেছে। এখন এরা দুজন এই সব কিছু ভালোভাবে ব্যবহার করতে শুরু করে দেয় এবং একটা সময় তারা গাছের তলায় বসে রিল্যাক্স করতে শুরু করে দেয়। আর এই সুযোগে অ্যালিসন অ্যাঞ্জেলাকে একটি সুন্দর গান শোনায়। একইভাবে সে বুঝতে পারে এটাই সুযোগ তার মনের কথাটা বলে দেবার, তাই সে তাকে আরো একবার জিজ্ঞাসা করে, তুমি যদি এখান থেকে সুরক্ষিতভাবে তোমার শহরে ফিরে যেতে পারো তাহলে তুমি কি করবে? অ্যাঞ্জেলা সহজ সরলভাবে উত্তর দেয় সে যদি শহরে ফিরতে পারে তবে তার পুরনো মানুষদেরকে ফিরে পেয়ে সে খুব বেশি খুশি হয়ে যাবে এবং একইভাবে সে তার ঈশ্বরকে আরো বেশি করে ভালোবাসতে পারবে। যদিও এই কথায় অ্যালিসন মোটেও খুশি হয় না, কারণ সে এমন উত্তর আশা করেনি। তাই সে এবার তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে, তুমি কি আমায় বিয়ে করবে? এখন এই কথা শুনে অ্যাঞ্জেলা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, কিন্তু সে তাকে মিথ্যে বলতে চায় না। তাই সে তাকে জানিয়ে দেয় সে একমাত্র ঈশ্বরকেই ভালোবাসে এবং সে বিয়ে করতে চায় না। যাই হোক, এই কথা শুনে অ্যালিসন বেশ দুঃখী হয়ে যায় এবং নিজেকে ফ্রেশ করার জন্য এই সমুদ্র সৈকতে একা একা ঘুরতে চলে যায় এবং এই দৃশ্য অ্যাঞ্জেলা দূরে দাঁড়িয়ে দেখতে থাকে এবং তার চোখেও জল চলে আসে। রাত হলে জাপানিদের চাল ব্যবহার করে অ্যাঞ্জেলা ভাত রান্নার পরিকল্পনা করে ফেলে, কিন্তু এমনটা করতে গিয়ে সে চালের বস্তার মধ্যে একটি মদের বোতল খুঁজে পায়। এখন যেহেতু এই জিনিসের প্রতি তার বেশি জ্ঞান নেই, তাই সে সঙ্গে সঙ্গে এটা অ্যালিসনকে দিয়ে দেয়। এখন অ্যালিসন এই জিনিসটা পেয়ে খুব বেশি খুশি হয়ে যায়, এমনকি সে এই খুশিতে অ্যাঞ্জেলাকেও তার সাথে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু অ্যাঞ্জেলা সম্পূর্ণ না করে দেয়। একইভাবে সে অ্যালিসনকেও এই ড্রিঙ্ক করতে মানা করে, কিন্তু অ্যালিসন তার কথা শোনে না, বরং পুরো বোতলটাই সে শেষ করে ফেলে, যার ফলে সেই জিনিসটা শুরু হয়ে যায় যেটা অ্যাঞ্জেলা ভয় করছিল। আর সেটা হলো অ্যালিসন নেশার বশে অ্যাঞ্জেলাকে বাজে বাজে কথা বলতে শুরু করে দেয় এবং তাকে জোরপূর্বক ড্রিঙ্ক করানোর চেষ্টা করে। আর এইসব দেখে অ্যাঞ্জেলা খুব বেশি ভয় পেয়ে যায় এবং সে এক মুহূর্ত এখানে থাকে না, বরং রাতের অন্ধকারে সে সোজা জঙ্গল দিয়ে দৌড়াতে শুরু করে এবং বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, যার ফলে অ্যাঞ্জেলা খুব কম সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। পরের দিন সকালে অ্যালিসনের নেশা যখন কেটে যায় সে সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলাকে খুঁজতে বের হয় এবং তাকে জঙ্গলের মাঝে পড়ে থাকতে দেখে। সে সঙ্গে সঙ্গে তাকে সেই গুহার মধ্যে নিয়ে যায় যেখানে তারা একটা সময় আশ্রয় নিয়েছিল। সে লক্ষ্য করে অ্যাঞ্জেলা জ্বরের কারণে খুব বেশি কাঁপছে, তাই সে তার গায়ের জামাটাও অ্যাঞ্জেলার গায়ে দিয়ে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ বৃষ্টির কারণে তার হাইপোথার্মিয়া হয়ে গেছে। এদিকে জাপানিজ আর্মিরা পুনরায় তাদের ঘরে ফিরে আসে, যার ফলে অ্যালিসনের চিন্তা আরও একবার বেড়ে যায়, কিন্তু সে হার মানে না। সে আরও একবার জাপানিজ আর্মির ক্যাম্পে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করে। অ্যাঞ্জেলার জন্য কিছু জামা কাপড় চুরি করতে সে সেখানে চলে যায়, আর এটা সে করে ফেলেও, কিন্তু সেই মুহূর্তে একজন জাপানিজ আর্মি তাকে দেখে ফেলে। অ্যালিসনের কাছেও আর কোনো রাস্তা থাকে না, তাই সে জাপানিজ আর্মিটিকে মেরে ফেলে এবং পাশের সমুদ্রে ফেলে দেয়। এরপর সে তার গুহাতে ফিরে আসে এবং তার নিয়ে আসা জামা কাপড় এবং বেশ কিছু খাবার অ্যাঞ্জেলাকে দিয়ে দেয়। এখন অ্যাঞ্জেলার যখন জ্ঞান ফেরে অ্যালিসন সবার প্রথমে তার কাছে ক্ষমা চায়, কারণ আজ তার কারণেই অ্যাঞ্জেলার এরকম পরিস্থিতি হয়ে গেছে। যাই হোক,
তাদের সমস্যা আরও একবার ফিরে আসে যখন জাপানিজ সোলজাররা তাদের এক আর্মি মেম্বারের মৃতদেহ খুঁজে পায়, যাকে অ্যালিসন মেরে ফেলেছিল। তাই জাপানিজ সোলজারের সিনিয়র কমান্ডার প্রত্যেককে অর্ডার দিয়ে দেয় তারা যেন এই পুরো আইল্যান্ডটাকে ধ্বংস করে দেয়। এখন এই সোলজাররা তাদের কমান্ডারের কথা মতো পুরো আইল্যান্ড জুড়ে বোম ফেলতে শুরু করে দেয়, যার ফলে অ্যালিসন এবং অ্যাঞ্জেলা সেই গুহাতে লুকিয়ে পড়ে এবং অ্যাঞ্জেলার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এবং তার এই প্রার্থনায় কাজ হয়, কারণ জাপানিজ সোলজাররা চারিদিকে বোম ফেলে কিন্তু তাদের এই গুহাতে বোম ফেলে না, এমনকি তারা এই গুহাটা খুঁজেই পায় না। এখন এইসবের মধ্যে হঠাৎ করে অ্যালিসন কিছু প্লেনের শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে বাইরে যায় এবং তার মনটা খুশি হয়ে যায়, কারণ এই প্লেনগুলো আমেরিকান প্লেন, যার ফলে এরা প্রত্যেকে জাপানিজ সোলজারদেরকে মেরে ফেলে। এখন বেশ কিছুক্ষণের মধ্যে এই যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু অ্যালিসন বুঝতে পারে তাদের সমস্যা এখনো যায়নি, কারণ এখানে জাপানিজ সোলজারদের অনেক বোম রয়েছে আর সেগুলো সবার প্রথমে ডিফিউজ করতে হবে। তাই সে এক এক করে সেই বোমগুলো ডিফিউজ করতে শুরু করে দেয়, কিন্তু এমনটা করতে গিয়ে অ্যালিসনের শরীরে বেশ বড়সড় আঘাত লেগে যায় এবং সেখান থেকে রক্ত ঝরতে শুরু করে। এখন এইসব দেখে অ্যাঞ্জেলা অ্যালিসনের ট্রিটমেন্ট করে এবং এই অবস্থায় অ্যালিসন আরও একবার তাকে বলে হয়তো এটাই তাদের শেষ মুহূর্ত, কারণ এরপর তারা জানে না তারা কিভাবে বেঁচে থাকবে। একইভাবে এখান থেকে বের হবার কোনো রকম রাস্তা নেই, কিন্তু অ্যাঞ্জেলা তাকে বোঝায় তুমি এমন একজন মানুষ যার কাছে থাকলে সব রকম দুঃখ কষ্ট চলে যায় এবং আমারও এমনটাই হয়েছে। তাই আমরা যদি এরপর দেখা নাও করি তবুও তুমি সবসময় আমার মনের মধ্যেই থাকবে। এখন এভাবেই কথা বলতে বলতে এরা দুজন বেশ ভাবুক হয়ে যায়, আর ঠিক তখনই তাদেরকে চমকে দিয়ে আমেরিকান জাহাজ করে আমেরিকান সোলজাররা এই আইল্যান্ডে চলে আসে এবং তাদের দুজনকে সুরক্ষিতভাবে এখান থেকে নিয়ে যায়। আর এই মুভিটা, এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এই মুভিটি আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।